না মানে এই আপনি পর্যাপ্ত রিসোর্সের সাথে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা কি সম্পর্কে আমি জানি না। আপনি তো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিলে আপনি 4000 ছেলে মেয়ে নেবেন। আপনি যদি কোনো ডিপার্টমেন্টে 100 হয় আপনি তো 100ই নেবেন। আমি যদি প্রশ্ন করি প্রশ্নপত্র ফাঁস হলে শিক্ষক কর্মকর্তাদের ছেলেরা কোথায় ভর্তি হলে আপনি তখন বিশ্ববিদ্যালয়ের মান নষ্ট হয় না। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আপনারা আগে দেখেছেন যে একটি বিষয় নিয়ে আমাদের যারা অনুজ তারা একটি সমস্যায় ভুগছেন, সেটি নিয়ে আজকে কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে সমস্যা কোথায়, এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন এরকম ভর্তি স্টুডেন্ট মোহাম্মদ রাফি হাসান, রয়েছেন মাহমুদুল হাসান, রয়েছেন রিমকাতুল জান্নাত, এবং আমাদের সাথে যুক্ত হয়েছে ডক্টর মাহবুবুর রহমান বিটু। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং আইআর শিক্ষা গবেষণা ইনস্টিটিউট যেটি তার অধ্যাপক। একটু জানিয়ে রেখে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরীফুল হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনোই সাবেক হয় না আমি মনে করি। আর উনি ব্র্যাক যে বিশ্বের সবচেয়ে বড় যে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এনজিও তার অভিবাসন বিভাগে প্রধান। শরীফুল, আপনাকে আমন্ত্রণ। আমরা সবসময় শরীফুলের কাছ থেকে আমরা প্রয়োজনের সময় যখন কথা বলা দরকার তার কথা বলি। শরীফুল হাসান, আমাদের সময় আমার তো মনে আছে আমাদের বন্ধুরা যারা তাদের পছন্দের বিষয় পাননি তারা দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ভালো বিষয়ে ভর্তি হয়েছেন, আবার যারা চান্সই পাননি তারাও আবার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন। এখন যেটা বলা হচ্ছে, আপনি শুনুন যে আমি কথা বলেছি আমাদের সঙ্গে মাহবুবুর রহমান যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, তার কাছ থেকে শুনবো। তবে এই মধ্যে যারা হচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া তাদের জন্য বিশাল কষ্টের। হারবার অক্সফোর্ড বলেন, তার চেয়েও আমাদের এডুকেশন সিস্টেমটা অত্যন্ত স্বচ্ছ। আমরা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান মাননীয় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে আমরা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শ্রী জননেত্রী শেখ হাসিনা যে মাস্টার প্ল্যান নিজে দেখেছেন, নিজে থেকে অ্যাপ্রুভ করেছেন, সেই মাস্টার প্ল্যান যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা আপনাদের কথা দিতে পারি যে অনেক কিছু রিভিউ হবে। আমি আমার ছেলে মেয়েদের শুধু নর্মালি বলি, হারুন ভাই, যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার লগে যুক্তি প্রমাণ লাগে। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক প্রশাসন কি বলতে পারবে যে 2014 সালের ভর্তি পরীক্ষায় কতজন ছেলে মেয়ে আছে যারা দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছে বা তাদের মধ্যে কতজন সুযোগ পেয়েছে? এই ডেটা কি আছে? কিসের বকলে আমি সিদ্ধান্ত নিচ্ছি? আমাকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে পারতো যে 2010 সালের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছে এতজন, তাদের মধ্যে চান্স পেয়েছে এতজন, এরকম তথ্য প্রমাণ কোনো কিছু নেই। এটা একটা সিদ্ধান্ত আমি নিতে ইচ্ছা করলে দ্বিতীয়বার দিলাম না, নাই আমার ডিউনিট নিলাম না, নাই। আপনি একটা সিদ্ধান্তের পেছনে একটা গবেষণা থাকবে যে না, আমার ডেটা বলছে গত 20 বছরে দ্বিতীয়বার ভর্তি সুযোগ দেওয়ার কারণে দ্বিতীয়বার এতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাদের এতজন টিকেছে, তার ফলে বিশ্ববিদ্যালয় এই হয়েছে। কোনো তথ্য প্রমাণ নেই। আপনি কিসের বলে সিদ্ধান্ত নিলেন? আমার ইচ্ছা হলো ডিউনিটে ভর্তি পরীক্ষা না, ইচ্ছা হলো দ্বিতীয়বার নিলাম না। আমাকে এই যে আমাদের সহকারী প্রক্টর মহোদয় কি বলতে পারবেন যে তার আগে 10 বছরে দ্বিতীয়বার কতজন পরীক্ষা দিয়েছে? এক একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 50,000 ছেলের মধ্যে কতজন দ্বিতীয়বার চান্স পায়? এই তথ্য আমাদের কাছে আছে। আমি নিশ্চিত করে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 16-17 বছর সাংবাদিকতা করেছি, এই ধরনের কোনো তথ্য প্রমাণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম ডেটা অ্যানালাইসিস আপনি নাই। আপনি কিসের বলে ডিউনিটে ভর্তি পরীক্ষা আপনি বাদ দিচ্ছেন? কারণ মনেই হতে পারে যে বিজ্ঞানের ছাত্র আমি আর পড়বো না, আমি ইকোনমিক্স পড়বো, আমি জার্নালিজম পড়বো, আমি যেমন বিজ্ঞান থেকে আমি সাংবাদিকতা অন্য সাবজেক্টে পড়েছি। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো সিদ্ধান্ত যে যুক্তি দিয়ে তথ্য প্রমাণ যে আমরা নেই না বলি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সাবজেক্ট হার্ভার্ড অক্সফোর্ডের নাম বলছে, হার্ভার্ড অক্সফোর্ডের মান কোথায়, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান কোথায়? আমার সম্মানিত শিক্ষক যদি সেটা জানতেন আমি কোন জায়গায় কোন তালিকায় আছি। আমি কিসের বলে বলি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয় পড়াশোনার মানটা কি? আমার ছেলে মেয়েদের মানে বিসিএস এর জন্য তৈরি করা? আমার কি গবেষণাটা আমার শিক্ষকরা করেছেন? এইগুলো যদি বলতে যাই হারুন ভাই, এগুলো আমার শিক্ষকদের সাথে, কারণ সাংবাদিকতার সুবাদে হারুন ভাই আমি বিশ্ববিদ্যালয়ের খুব কাছ থেকে আমরা আমাদের শিক্ষক শিক্ষা প্রশাসন সমস্ত এখানে পার্সোনালি বিশ্বাস করি হারুন ভাই, ইগো চলে আসে। আচ্ছা ডি ইউনিটের শিক্ষকরা উত্তর, আচ্ছা আমি ডি ইউনিট চাই না, আচ্ছা অমুক বিভাগ আমি চাই না। আপনি অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা ভিসি প্রক্টর এগুলা কোনো গবেষণা ছাড়া আমাকে তথ্য দিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেওয়ার পিছনে আগে 10 বছরে দ্বিতীয়বার এই চান্স পায় নাই, তাদের পড়াশোনার মান এই। আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় গত 20 বছরের পড়াশোনার মান কি গবেষণাটা হয়েছে? কোন বিভাগে হয়েছে? একই তো নোট পড়তে পড়তে মুখস্থ করতে করতে চলে যায়। এগুলো সেশনে মাত্র বরাদ্দ গবেষণায় 7 কোটি টাকা, এবং অবশ্যই এটাও আমরা জানি যে এই গবেষণার একটা অংশ তারা গবেষণা ভাতা হিসেবে নিয়েছেন, শিক্ষা গবেষণা করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো রিপোর্টেশন কোনো ব্যক্তিগত ইচ্ছায় হয় না। এটা স্বয়ং উপাচার্য মহোদয় যদি ডিজায়ার করেন সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া সম্ভব নয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় জন্মগত ভাবে আমাদের যে সাংবিধানিক যে মূল ভিত্তি সেই ভিত্তিগুলোকে ধারণ করে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে 1973-তে একটা অর্ডিন্যান্স দিয়েছিলেন, যেটা দেশের মধ্যে আরেকটা দেশের মতো স্বাধীন একটা স্টেটের মধ্যে যেখানে সম্পূর্ণ গণতান্ত্রিক চর্চা রয়েছে। আমাদের অনেকগুলো বডিতে প্রতিটা ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ হয়, ধরনের অসংখ্য বিশ্লেষণ আমাদের পক্ষদলের ভর্তি কমিটিতে যায়, আমাদের ডিফেন্স কমিটিতে আলোচিত হয়, তারপরে সেটা আমাদের একাডেমিক কাউন্সিল, বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজ, তারপরে সেটা আমাদের সর্বশেষ সিন্ডিকেটের মাধ্যমে যখন অ্যাপ্রুভ হয় চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে, তখনই সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইমপ্লিমেন্ট করতে পারে। কারো কোনো ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা বা ব্যক্তিগত চাহিদা ইউনিভার্সিটি কখনোই এটা ইমপ্লিমেন্ট হতে আমরা দেখিনি। আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট আমাদের 1975 এর পরে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হলেন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে? অনেকগুলো উপাচার্যকে পদত্যাগ করতে হয়েছিল। ওই সামরিক সরকারদের তাদেরকে তাদের ডিজায়ারকে তারা ধারণ করতে পারে নাই বলে তারা কিন্তু পথ ছেড়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অনেকগুলো উপাচার্য আমাদের। আমরা তো বিশ্ববিদ্যালয়ে স্যার, আমি তো সিনিয়র রিপোর্টার ছিলাম, ইউনিভার্সিটি রিপোর্টার। আপনাকে স্যার অনলাইনেই বলছি স্যার, আপনি আজকে দিতে হবে তা না স্যার। আপনি 6 মাস সময় নেন, 1 বছর সময় নেন স্যার। আপনি আগামী 6 মাস 1 বছরের মধ্যে যদি স্যার এই ডেটা দিতে পারেন স্যার যে না গত 7 বছর বা 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার এতজন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে এতজন সুযোগ হয়েছে, তার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানে এই ক্ষতি হয়েছে, যার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এরকম তথ্য প্রমাণ আপনি 6 মাস 1 বছর বা আগামী 10 বছর স্যার যদি দিতে পারেন স্যার, আমি কৃতজ্ঞ থাকবো স্যার।
শিক্ষা তো এভাবে সীমিত করা আসলে দার্শনিকভাবে ঠিক না। আমি মনে করি যে একটা জায়গা আপনি বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ছেলে মেয়েদেরকে দ্বিতীয়বার ভর্তি করতে না দেওয়ার সুযোগটা আমি মনে করি এটা আমার কাছে মনে হয় এটা এক ধরনের বৈষম্য। কেন সুযোগ পাবে না? কোনো একজন ছেলে মেয়ে ধরুন এই বছর যে ছেলে বা মেয়েটা পাস করেছে কোনো কারণে সে অ্যাক্সিডেন্ট করতে পারে, কোনো কারণে সে অসুস্থ থাকতে পারে, কোনো কারণে সে ভর্তি পরীক্ষা দিতে নাও পারে, নানান সম্পর্ক দ্বারা আরেকবার সুযোগ সে কেন পাবে না বা বিষয় বদল করবে। আমি মনে করি এই সুযোগগুলো থাকা উচিত। এখন কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করে যে না যেটা অনেক সময় যুক্তি দেয় যে ওরা এক বছর সিনিয়র, ওরা অভিজ্ঞ হয়ে যায়, সেই সমস্যার কিন্তু সমাধান আছে। আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় বা অনেক জায়গায় বলে দ্বিতীয়বার যারা দিবে তাদের একটা মার্কস হয়তো আপনি কম দিতেন, মার্কস হয়তো কম। আপনি এমন হতে পারে যে দ্বিতীয়বার যারা পরীক্ষা দিবে তারা প্রথমবার যে এমনিতেই পাস মার্কস কম পাবে, যেন সে ভর্তি পরীক্ষায়, আমি জানি আমি এটা বলার জন্য বলছি, এরকম কিছু একটা হয়তো ভাবা যেতে পারে, হয়তো যদি মনে করে যে বৈষম্য আছে এক না। কিন্তু আমি মনে করি যে অবশ্যই দ্বিতীয়বার ভর্তির সুযোগটা রাখা উচিত। এবং এইটা শুধু আসলে বিশ্ববিদ্যালয়, আমি চাকরির বয়সের কথা বা যে কোনো জায়গায় এই বয়সে বেঁধে দেওয়া, প্রথমবারে বেঁধে দেওয়া, এইগুলো আমার কাছে মনে হয় যে মানে অর্থই মনে হয়। যে কেউ যদি মনে করে যে না আমি 5 বার ভর্তি পরীক্ষা দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়বো, সমস্যা কি? সে যদি মনে করে যে না আমি 5 বছর গ্যাপ দিব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, পড়ুক। কেউ যদি আজকাল কি হয় আপনি খেয়াল করছেন কিনা জানেন না, বেশিরভাগ বিশেষ করে কোভিডের সময়তে বা গত কয়েক বছর আজকাল ছেলেমেয়েরা যাদের একটু সামর্থ্য আছে অনেকেই উচ্চ মাধ্যমিক দিয়ে সে বেসরকারি কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, ব্র্যাক বলে নর্থ সাউথ বলেন বা বাইরে চলে যায়, সে এই গ্যাপটা নিতে চায় না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো কিন্তু মূলত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছেলেমেয়েরা পড়ে, খুব ধনীরা পড়ে। এখন যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছেলেমেয়েরা এই বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, যার হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য নাই, সে কিন্তু আরেকবার পরীক্ষাটা দিতে চায়। কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে আরো অনেকগুলো বিষয় থাকে, আবাসিক হল যেখানে তার থাকার খরচ লাগে না, যেখানে অল্প টাকা বছরে 100 টাকা খরচ, এই যে সুযোগগুলো যার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা পড়তে আসে। এখানে শিক্ষার মান খুব ভালো, পড়াশোনা খুব ভালো তা কিন্তু নয়। এই কারণটাতে আমি মনে করি যে ভর্তির সুযোগ প্রথমত আমার ব্যক্তিগত মতামত এটা সীমিত করার কোনো মানে নেই, এটা সবার জন্য সুযোগ থাকা উচিত। আর দ্বিতীয়ত আমার যে জায়গা হচ্ছে সব ধরনের বিষয়, ধরেন কথা বললাম রাষ্ট্রবিজ্ঞানে বা ধরেন যে কোনো সাবজেক্ট নাম বা সমাজবিজ্ঞানে বা যে কোনো বিষয়, এই মুহূর্তে ধরেন 200 ছেলে মেয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে আমি মনে করি। আমি মনে করি রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সারা পৃথিবীর সবচেয়ে মেধাবী ছেলে মেয়ে এই সমস্ত বিষয়গুলো পড়ে। তো আপনি এর চেয়ে বেশি যেগুলোতে কর্মমুখী শিক্ষা আছে আপনি সেই জায়গাতে অনেক আসন বাড়ান। আর ফিলোসফি, দর্শন এগুলো খুব কম আসন করেন, ছেলে মেয়েদেরকে প্রস্তুত করেন। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাপনায় একটা বড় ধরনের সংকটের জায়গা আছে। আমি মনে করি সেই ভাবনাটা একেবারেই প্রাথমিক শিক্ষা থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই পুরো জায়গাটা আমার মনে হয় যে ভাবনা জরুরি। আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হারুন ভাই যারা পাস করে বের হয়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয় হোক, আপনি এদের এক পৃষ্ঠায় ভালো বাংলা লেখা বা ভালো ইংরেজি লেখা এরকম কিন্তু আমি যেহেতু প্রচুর নিয়োগ থাকতে হয়, এটার একটা সংকট আছে। কাজে আমি মনে করি যে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাই হয়তো নতুন করে ভাবার সুযোগ আছে। শুধু ভর্তি পরীক্ষা একটা বিচ্ছিন্ন বা ডি ইউনিট আমি ঘ ইউনিটে পরীক্ষা হবে না, আমি ঠিক বুঝলাম না হঠাৎ করে কেন ঘ ইউনিট বাদ দিবেন। অনেকেই তো বিভাগ পরিবর্তন করে। এই যে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, যখন যে কর্তৃপক্ষ আসবে তার ব্যক্তিগত ইচ্ছাটা এখানে প্রাধান্য পায়, এগুলো কিন্তু শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতি করে। একেবারে সমস্ত সিদ্ধান্তগুলো আমি মনে করি নিয়ে ভেবে চিন্তে গবেষণা করে আমাদের নেওয়া উচিত। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু সিটও ফাঁকা থেকে যায়, আমরা তো ঢাকা থাকে না, কিন্তু জেলায় জেলায় যে পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা করছি এরকম অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিটও কিন্তু ফাঁকা থেকে যায়। এবং আপনি দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা করে শুরুতে একটা ভর্তি পরীক্ষা নিয়ে নেয়, টাকা দিয়ে ছেলেমেয়েরা ভর্তি হয়, তারপর ছেলেমেয়েরা আবার বিভিন্ন জায়গায় চলে যায়। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ে যে ব্যবস্থাপনা ভর্তির যে একটা সমন্বয় থাকা উচিত সেটা আমাদের নেই। এবং আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাপনাটা আমি মনে করি যে সিদ্ধান্তগুলো খুব পরিকল্পনা করে নেওয়া হয় না, হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ছেলেমেয়েরা। মাহবুবুর রহমান লিটু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দেখি আমরা আসলে তাকে ফোনে পেয়েছি, তাকে তিনি যুক্ত হতে পারছেন না। একটি প্রশ্ন হলো যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় 2014 সাল থেকে কি কারণে বন্ধ করলেন, এই যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ কেন বন্ধ করলেন? আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যা সম্পূর্ণ টাকা আসে ট্যাক্সের টাকা, জনগণের টাকা, যখন দ্বিতীয়বার সুযোগ আমরা দিচ্ছি তখন আমরা একই সাথে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে, অনেক ইউনিভার্সিটিকে আমরা ক্ষতি করছি এবং একই সাথে অনেক কলেজকে ক্ষতি করছি, আমার নিজস্ব অনেক বিভাগকে আমরা ক্ষতি করছি। এখন এখানে আপনারা অনেক ধরনের প্রশ্ন দেওয়ার কিভাবে ক্ষতি করছি। এখন প্রথমবার একটি পরীক্ষা দিলে ধরেন সে একটা সাবজেক্টের নাম বলছিল, তার ইচ্ছা ছিল কম্পিউটার সায়েন্স পড়বে, দ্বিতীয়বার সে পরীক্ষা দিয়ে তার এটা তার পার্সোনাল চয়েস, এখানে অনেক ধরনের থিওরিক্যাল অবস্থা রয়েছে, আমি সেই রাইট অধিকার দিতে চাচ্ছি না। সে পরের পরীক্ষা দিয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হলো, যেই দেশে যে বিষয় তিনি ভর্তি হলেন যখন সেকেন্ড ইয়ারে উঠলো তখন সেটা হলো আমাদের সেখানে আসন খালি হলো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে মেনে নিতে পারে, কারণ আমরা জাতির দেশের জন্য, জাতির জন্য অনেক কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় করে থাকি। কিন্তু আমরা যখন গ্রামের দিকে তাকাই, আমরা যখন প্রত্যন্ত অঞ্চলে ইউনিভার্সিটি দিকে তাকাই, যে ফার্স্ট ইয়ার পরে সেকেন্ড ইয়ারে সেখানে ওয়ার্কের আসলে যেখানে আমাদের ভর্তি অনেকে ভর্তি হতে পারছে না। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে আমাদের ক্যাপাসিটি, আমরা কত পরিমাণ স্টুডেন্টকে ভর্তি পরীক্ষায় আমরা নিতে পারবো। এবং আরেকটা বিষয় আমাকে মনে রাখতে হবে ক্লিয়ারলি, হায়ার এডুকেশন ইজ নট ফর অল। আমার মনে হয় আপনার কথা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আপনি একটু লাইনে থাকুন। এখানে শরীফুল হাসান নিশ্চয়ই আপনি চেনেন। শরীফুলকে আমি প্রাক্তন ছাত্র ঢাকা, তার কাছ থেকে তার বক্তব্যের জবাব আশা করছি। শরীফুল। না, আমি প্রথমত মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু একটি জায়গায় বলে উচ্চ শিক্ষার সুযোগ, আমি আসলে সেই জায়গাতে মনে করি আমাদের একটি দেশের সব ছেলে মেয়েকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করতে হবে, এটা আমার কাছে কিন্তু আমি বলছি যে এটা আমার কাছে অর্থই মনে হয়। আমরা এমন যদি করি যেটা কারিগরি শিক্ষার কথা বলছি আমরা, বা সেই ধরনের দক্ষতা ভিত্তিক আসলে আমি মনে করি স্কিলের দিকে যাওয়া উচিত। সবার ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স দরকার আছে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত আমাদের স্যার যে উচ্চ শিক্ষার মান বা অন্য অনেক কিছু বললেন যে দ্বিতীয়বার ভর্তি হলে আসন খালি থেকে যাবে, এইগুলো এটা আমার কাছে খুব মানে আপনি প্রথমবার একবারে ভর্তি পরীক্ষা দিলেও অনেক ছেলে মেয়ে কিন্তু ভর্তি হওয়ার পরেও সে কিন্তু যখন চলে যায়, ধরুন কথা সে প্রথমবার ভালো সাবজেক্ট পেল না, সে অন্য কোথাও চলে গেল, একটা সার্টেন পিরিয়ড পর এরকম প্রচুর ছেলে মেয়ে সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলে যায়, নানান জায়গায় চলে যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিপুল পরিমাণ আসন কিন্তু ইতিমধ্যেই ফাঁকা থাকে। এটা তো আপনি বন্ধ করতে পারছেন। এটা যদি এমন ভাবে হতো যে আপনি যে ধরুন কথা সে যে প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ সিট ফাঁকা থাকছে ওইটা তো আপনি এমনিতেই ফাঁকা থেকে যাচ্ছে, আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সেই জায়গাটাতে যদি এইটা এমন ভাবে করা যেত যে না আপনি সে মনের পছন্দ করবে। দেখুন আমি ধরুন কথা আমার ইংরেজিতে পড়ার ইচ্ছা করে,
সাংবাদিকতা পড়ার ইচ্ছা আমার। এখন আমি যদি ইংরেজি না পাই বা সাংবাদিকতা না পাই, বাকি 4-5টা বছর পড়াটার মধ্যে কিন্তু তখন আনন্দ লাগে, সে এটা এনজয় করবে না। এই পড়া বা না পড়ার মধ্যে আমাদের, আমি দেখি যে বেশিরভাগ ছেলে মেয়ে সেটা পড়ছে, সেই বিষয়টাকে করছে না। সেজন্যই তাকে আমি শুধু দিতে পারি। আপনি যদি বছরে 3টা সেমিস্টার করেন সমস্যা কি? আপনি এখন প্রশ্ন হলো আপনি আবাসিক সবাইকে দিতে পারবেন কিনা? আপনি প্রতি বছর ইন্টারমিডিয়েট পরেই একটা করে ভর্তি পরীক্ষা, বছর 2বার ভর্তি পরীক্ষা দেন। আপনি আসন সংখ্যা কমান, ভালো সাবজেক্টগুলোতে আপনি কোন ধরনের সাবজেক্ট আপনি আপডেট করবেন সেটা আপনি রাখেন। আমাদের পুরো উচ্চশিক্ষা বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আমি মনে করি বড় ধরনের সংকট রয়েছে। এই যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, আমাকে কি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো গবেষণা করে বলতে পারবে যে না, দ্বিতীয়বার না নেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানে এই উন্নতি হয়েছে, আমাদের ছেলেমেয়েদের এই ভালো হয়েছে, গত 7 বছরের মান এই চেঞ্জ হয়েছে? কোনটাই কিন্তু হয়নি। বাস্তবতা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা প্রথম বর্ষ থেকেই এখন বিসিএস এর জন্য পড়ে, সে যে সাবজেক্ট পড়লো সরকারি চাকরির জন্য পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 7-8 বছরে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিচ্ছে না, আমাদের শিক্ষার মান বিভাগগুলো খুব উন্নতি হয়ে গেছে। একটা বিষয় হচ্ছে যে প্রাইভেট, কেউ অভিযোগ করছেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে তো প্রচুর জায়গা খালি আছে, এই পাবলিক ইউনিভার্সিটিগুলো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে ছাত্র পাওয়ার একটা সুযোগ করে দেয়, এটা কোনো ইন্টারনাল কোনো রিলেশনশিপ তৈরি হয়েছে কিনা? 100 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকার বাইরে আমরা প্রতিটি বিভাগীয় শহরেও আমরা আমাদের ভর্তি পরীক্ষা আমরা শুরু করছি, এবং সেটা নিয়ে অনেক ধরনের অনেক ধরনের আলোচনা যেটা সরকারি পর্যায়ে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা নির্দিষ্ট ফিলোসফি সোশ্যাল জাস্টিস, সুযোগের সমতার উপর বিশ্বাস করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তার নিজস্ব একটা সিস্টেম একদিনে গড়ে ওঠে নাই, হারবার্ড, অক্সফোর্ড বলেন, তার চেয়েও আমাদের এডুকেশন সিস্টেমটা অত্যন্ত স্বচ্ছ। কিন্তু এটা অনেকটা অমানবিক হয়ে গেল না? আমি তো অসুস্থ থাকতে পারি, এইবারও তো দেখা গেছে ভর্তি পরীক্ষার সময় একজন ঠিক 5 মিনিট 10 মিনিটের আসতে পারেনি, ধরেন আপনি যিনি চান্স পেয়েছেন তাকে সেকেন্ড টাইম সুযোগ দিলেন না, কিন্তু যিনি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগই পাননি তাকে সুযোগ না দেওয়া কি যৌক্তিক? উনি বারবার এই পয়েন্টটা তুলতেছেন যে ফার্স্ট টাইমে অনেকেই আছে যারা ফার্স্ট টাইমে পরীক্ষা দেওয়ার পরও সেকেন্ড টাইম আবার পরীক্ষা দেয়। বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হই আমরা যাতে ভবিষ্যৎ জীবনটা ঠিকঠাক মতো নিয়ে যেতে পারি, এমন একটা সাবজেক্ট করি যে সাবজেক্টটা আমার পছন্দ, যে সাবজেক্টটাকে ইউটিলাইজ করে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনটা ঠিকঠাক মতো প্রপারলি যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। তাহলে একটা মানে স্টুডেন্টের কি অধিকার নেই তার পছন্দের সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করার? বিশ্ববিদ্যালয়ে আমরা 4 বছর দিচ্ছি, অনার্সটা দিচ্ছি, মাস্টার্সটা দিচ্ছি, তাহলে আমরা যদি আমাদের পছন্দের সাবজেক্টটাই না পাই, এখানে অনেকে আছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ার হতে চায়, এখন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয়বার ভর্তি সুযোগ না থাকার কারণে তারা ইঞ্জিনিয়ার হতে পারতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে আছে যারা জেনেটিক নিয়ে পড়তে চায়, জেনেটিক নিয়ে তাদের ইচ্ছা, প্রথমবার তারা ব্যর্থ হওয়ার কারণে জেনেটিকের তারা পড়তে পারতেছে না, তাহলে তাদের উচ্চশিক্ষার অধিকারটা থাকতেছে কোথায়? তারা দেশের জন্য ঠিক কোন কাজটা করতে পারতেছে? যারা স্টুডেন্ট আমরা আছি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছি, আমরা যথেষ্ট পরিমাণ ডেডিকেটেড, আমরা এমন বলতেছি না যে আপনারা আমাদের পরীক্ষা না নিয়ে আমাদের ভর্তি পরীক্ষা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেন, আমরা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতাকে যাচাই করে তারপরে আমরা বিশ্ববিদ্যালয়ে সিট চাচ্ছি। তাহলে ওনারা কিভাবে করে আমাদেরকে বলতেছে আমাদের দাবিটা অযৌক্তিক? যে দাবিগুলো দেখায় ওনারা বিশ্ববিদ্যালয়ে 2014 সালের পর থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ অফ করে দিয়েছে, আমরা প্রত্যেকটা জিনিসের সমাধান দিতে পারি, ওনারা আসুক সাধারণ শিক্ষার্থীর সাথে আলোচনায় বসুক, আমাদেরকেও যুক্তি দেখাক, আমরা আমাদের যুক্তি দেখাই। আমরা শিক্ষার্থীদের সাথে স্যারদের সাথে একটা পিতা এবং সন্তানের সম্পর্ক বানাতে যাচ্ছি, কিন্তু ওনারা আমাদের সাথে আলোচনায় বসতে চাচ্ছে না। স্যারকে আমার সালাম, আসসালামু আলাইকুম। স্যার একটি কথা বলেছিল যে মানে এইসব বন্ধ করার কারণটি মূলত ছিল যে ঘ ইউনিট বন্ধ করছেন আপনারা, তারপর সিট কমানোর বিষয়টি, দ্বিতীয়বার সুযোগ। অবশ্যই আমার মনে হয় এটি একটা বিশ্ববিদ্যালয়ের মান ঠিক রাখার জন্য এসব করছেন, কিন্তু আপনি যখন দেখেন, আমি কিন্তু একটা স্টুডেন্ট, আমি পড়াশোনা করতে করতে আমি একটা ভুল করার পর আমি চান্স পেলাম না, আপনি যদি আমাকে আরেকটা সুযোগ না দেন আমি কিভাবে উন্নতি করবো? আপনি আমার পড়াশোনার প্রথমেই আমার জার্নিটাতে আপনারা বাধা সৃষ্টি করে দিচ্ছেন। আমরা এই বয়সে কেন যাবো রাস্তায়? আমরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করি। আমি হারুন ভাই আবারও একটু প্রশ্নটা মনে করে দিই আমার শিক্ষক স্যারকে, শরীফুলের প্রশ্নটা একটু মনে করিয়ে দিই। আমি স্যারকে আবারও মনে করে দিই যে স্যার আপনারা যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিচ্ছেন না, স্যার আপনি কি কোনো তথ্য প্রমাণ দিয়ে ডেটা কি আছে স্যার যে আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিলে ঠিক কি পরিমাণ ছেলে মেয়ে দ্বিতীয়বার চান্স পায়, গত 10 বছরে কি পরিমাণ পেয়েছে, এর ফলে গত 7 বছর না হওয়াতে কি শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়েছে? আমাদের কি এরকম কোনো গবেষণা তথ্য প্রমাণ কিছু স্যার আপনার কাছে আছে? থাকলে যদি আমাদের দিতেন স্যার। ধন্যবাদ, এরকম চমৎকার আপনি একটা প্রশ্ন করেছেন, এবং সবগুলো প্রশ্নই আমরা কিন্তু কখনোই অযৌক্তিক সত্যতা বলিনি। স্বপ্নের সময় বাংলা করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমালোচনা করা হচ্ছে, সমালোচনা আমরা আত্মসমালোচনা করার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাবো। রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি আমরা কেন ফিট কমাতে আমরা বাধ্য হচ্ছি? কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 কে আমরা যাতে অ্যাড্রেস করতে পারি সেভাবে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা তৈরি করতে, যা একটু হয়েছে বা আগে একটু হয় নাই, সেটা আমরা এখন সেই আলোচনা করে সারাদিনই আমাদের কেটে যাবে। আমরা সামনের দিকে তাকাই, আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি আমাদের ফিউচারকে যাতে আরো ব্রাইট আমরা করতে পারি, আমরা যাতে আরো দেশকে কন্ট্রিবিউট ঢাকা বিশ্ববিদ্যালয় করতে। আপনি চিন্তা করেন, আমি প্রফেসর হওয়ার পরেও আইনে রয়েছে যে আমি 10 ক্রেডিটের কোর্স আমি নেব, কিন্তু আমাকে কোর্স নিতে হচ্ছে 5টা। প্রতিটা কোর্সে আমার হলো 60 থেকে 100 জন স্টুডেন্ট। এই যে আমার 6 মাসের সেমিস্টার, 2 মাস যদি আমরা করোনাকালীন আমাদের একটা লার্নিং রিকভারি প্ল্যান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি, শিক্ষার্থীদের শিক্ষক প্রতি লার্নিং লস রিকভারি প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী আমরা সেমিস্টারগুলো 4 মাসে করার জন্য আমরা একটা পরিকল্পনা মাস্টার প্ল্যান নিয়েছি, এবং আমাদের ছুটিগুলোকে আমরা কর্তন করেছি। আমরা আমাদের যে ছুটিগুলো ছিল সেই ছুটিগুলো বাঁচিয়ে আমরা ক্লাস নিচ্ছি। এবং আমার যদি 5টা কোর্স, প্রতিটা কোর্সে আমার অ্যাসাইনমেন্ট রয়েছে, দুটো করে কোর্স রয়েছে, ফাইনাল পরীক্ষা রয়েছে, এবং আবার সুপারভিশন ডিটারমিনেশন বিষয় রয়েছে। তাহলে একজন শিক্ষক সে এই টিচিং রোল ম্যানেজ করে কিভাবে সে, যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলে ইভিনিং এমবিএ তে হাজার হাজার ছেলে মেয়ে ভর্তি হলে শিক্ষার ক্ষতি হয়, তখন ইভিনিং এমবিএ আমাদের ভর্তি বন্ধ করতে ইচ্ছা করে না?
আমরা ইভিনিং এমবিএ নামে এত ব্যাঙের ছাতার মতন আমাদের শিক্ষকরা সন্ধ্যার পর এত ক্লাস কেন নেন? ইভিনিং এমবিএ তো আমাদের মঞ্জুরি কমিশন বন্ধ করতে বলেছে, সেটা আমরা কেন বন্ধ করি না? জি জি, বলুন সহকারী প্রক্রমা। ধন্যবাদ ধন্যবাদ। পৃথিবীতে দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয় যদি খুঁজে পাওয়া যায়, আমি তাই দিয়ে বলছি, তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি কোনো শিক্ষকই আমরা থাকবো না। আমাদের প্রতিষ্ঠাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের আয়তন ছিল 603 একর, বর্তমানে রয়েছে 211 একর। তাহলে কোন ইউনিভার্সিটি আয়তন 100 বছরে 400 একর কমেছে, মানে অ্যারাউন্ড 400% কমে গেল, এটা কিন্তু নাই। কেন কমেছে? ঢাকা ইউনিভার্সিটি এই আয়তন কেন কমলো? কারণ একটা নতুন রাষ্ট্র যখন গঠিত হলো, সেই রাষ্ট্রের মান হিসাবে, জন্মদাতা হিসাবে তার ম্যানকে দিতে হয়েছে রাষ্ট্রের রাজধানী, রাষ্ট্রের মন্ত্রিসভা, ক্যাবিনেট, তাদের বাসস্থান ইত্যাদির কারণে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বাংলা একাডেমি বা এই ধরনের প্রতিষ্ঠানকে জায়গা করে দেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি ফাইট করেছে। তাহলে 400 একর জমি কোথায় গেল? জমি কারা নিয়েছে? কেউ কি কে ফেলেছে অথবা কেউ দখল করেছে? খুবই দুঃখজনক আলোচনা হারুন ভাই। একর জমির সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার মানের কোনো সম্পর্ক নেই। এটা কি হয়? আমার শিক্ষা গবেষণা একটা নেশনকে তৈরি করার জন্য একটা বিশ্ববিদ্যালয় কোথাও ফাইট করতে পারে। আমি এটা একটা প্রমাণ, 400 একর জমি নাই। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা এই মুহূর্তে হয়তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটা রিফরমেশন প্রসিডিউর রয়েছে, আমাদের মাস্টার প্ল্যান করা হয়েছে। আমাদের এখানে 97টা হাইরাইজ বিল্ডিং করতে আমরা করতে যাচ্ছি। হাইরাইজ বিল্ডিং হলে আমাদের ক্লাসরুম পার স্টুডেন্টে কতটুকু জায়গা একটা ক্লাসরুমে থাকা লাগে তার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রয়েছে। কেন আমাদের একটা র্যাঙ্কিং আমরা পিছনে? কারণ তাহলে কি তখন কি রিভাইজ করা যাবে কিনা, মানে ওদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দেবেন কিনা তখন? সুযোগ দেওয়া হবে কিনা সময় আসলে আমাদের। আমি যে কথাটা বলতে চাই, আমরা ইন্ডিয়ার যে আইআইটি যে প্রতিষ্ঠানটা, এটা কিন্তু আমরা সবাই জানি এটা মানে কতটা উচ্চতা এবং কতটা ভালো একটা প্রতিষ্ঠান। তো এইখানে কিন্তু আপনার অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয় এবং এদের এখানে কিন্তু সুযোগ দেওয়া হয় 2 থেকে 3। ওরা কিন্তু একটা বছরের বাইরে ইন্ডিয়ার উদাহরণ দিয়েছে। তারপরে উদাহরণ দেখলে আসলে অনেকগুলো উদাহরণই দেখানো যায়। আমরা জানি তাহলে হয়তো আমাদের জন্য সহজ হবে। সারা ইন্ডিয়া যে আইআইটি যে এডমিশন প্রসিজার, সেই প্রসিজারে একটা এন্ট্রান্স পরীক্ষা সারা ইন্ডিয়া একটা প্রতিষ্ঠানকে দিয়ে করা হচ্ছে এবং এটা অনেকটা প্রাইভেটাইজেশনের মধ্যে একটা প্রতিষ্ঠানকে দিয়ে, এবং তারপরে তারা আরেকটা স্তরে আরেকটা স্তরে যাচ্ছে। কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের সেই সক্ষমতা বা সেই ক্যাপাবিলিটি, সেই রিসোর্সেস আমাদের নাই। সীমাবদ্ধ থাকার কারণে আমাদের বাজেট সম্পর্কে অলরেডি শরীফুল ভাই চমৎকার ভাবে বলেছে যে আমাদের রিসার্চ বাজেট 7%। আপনার বক্তব্যটা ক্লিয়ার যে পর্যাপ্ত রিসোর্স এই মুহূর্তে নাই, সক্ষমতা নাই। শরীফুল কোনো প্রশ্ন থাকলে করেন, এরপর একটা প্রশ্ন করে শেষ করে দেবো। আমি বুঝতে পেরেছি। না মানে এই আপনি পর্যাপ্ত রিসোর্সের সাথে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার কি সম্পর্ক আমি জানি না। আপনি যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিলে আপনি 4000 ছেলে মেয়ে নেবেন। আপনি যদি কোনো ডিপার্টমেন্টে 100 হয় আপনি তো 100 নেবেন। আমি যদি প্রশ্ন করি প্রশ্নপত্র ফাঁস হলে শিক্ষক কর্মকর্তাদের ছেলেরা কোথায় ভর্তি হলে আপনি তখন বিশ্ববিদ্যালয়ের মান নষ্ট হয় না। আমার বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষা গবেষণা ইনস্টিটিউট আছে, তারা যদি প্রতি বছর রিপোর্ট প্রকাশ করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের কি অবস্থা, কোন বিভাগের কি অবস্থা, ভর্তি পরীক্ষায় এত ছেলে মেয়ে নিলে কি হয়, আজকে যদি তথ্য নেই, একজন শিক্ষক যিনি আমাদের সহকারী প্রক্টর স্যার যদি নিশ্চয়ই একটা দায়িত্বশীল পদে আছেন, দেখেন স্যারের কাছেও তথ্য নেই, আমি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রতিষ্ঠান, আমার খুব আবেগের প্রতিষ্ঠান, ভালোবাসার প্রতিষ্ঠান, আপনারও তাই। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়টা জাতিকে পথ দেখাবে। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যদি যুক্তি প্রমাণ দিয়ে বলতে পারি যে না সত্যি সত্যি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না নিলে আমার দেশের শিক্ষা ব্যবস্থা এই হবে, তাহলে কিন্তু সেটা আমরা সবাই মানবো। স্যার যে বলছে রিসোর্স নাই, আপনি প্রথমবার ভর্তি পরীক্ষা নিলেও 4000 নিচ্ছেন, দ্বিতীয়বার ভর্তি নিলে শিক্ষার সাথে রিসোর্সের কি সম্পর্ক? আপনার তো এই যে এগুলো তো মানে কথার জন্য কথা বলতে হবে। আপনি তো একই রকম ক্যাপিটালের শিক্ষক কর্মকর্তাদের ছেলেমেয়েরা যখন পড়ে মাত্র পাস করলে তখন বিশ্ববিদ্যালয়ের মানুষ ক্লিয়ার হয়েছে। আমার কি কিছু বলবেন? সামনের কাছে আমাদের প্রশ্ন এটাই যে রিসার্চের সাথে আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সম্পর্কটা কোথায়? স্যারকে যদি জিজ্ঞাসা করি রিসোর্সের সাথে সম্পর্কটা কোথায় বলেন। আপনি যদি ঠিক করেন যে স্যারকে আমি যে জন্য বলি যে আমরা যদি ঠিক করি যে 2022 সালে আমরা 3000 ছেলে মেয়ে নিব, আপনি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিলেও তো আবেদন করে আপনার যতই হোক আপনি তো 3000 ছেলে মেয়ে দিচ্ছেন। এমন না যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার কারণে সিট বাড়াচ্ছেন, আপনি তো 3000 ছেলে মেয়ে পরীক্ষা নেবেন, তাদের জন্য ক্লাস করাবেন। রিসোর্সটা এখানে ক্লিয়ার। শরীফুল ওনাকে একটু জবাব শুনি আমরা। জি, আজকে যে ডিবেটগুলো, যে কোশ্চেনগুলো হচ্ছে, এটা আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য সামনে আমি আশা রাখি যে আরো ভালো দিন আসবে এবং ভালো সময় আমাদের মাঝে আসবে। এডমিশন টেস্টে যে কত একটা প্রেশারের বিষয়, কত একটা মেন্টাল প্রেশার থাকে, এটা এই ভিতর সিস্টেমের মধ্যে না থাকলে বাইরে থেকে বোঝা এটা আসলে খুবই খুবই কষ্টকর। যত না বিশ্বে বুঝি বসে বিশ্বে বহু আসে বিশ্বে ধ্বংসিনী জানে। কারণ আমরা চাই না যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো আসে বিশ্বে ধ্বংসন করুক। তাই আমরা আপাতত আমরা দ্বিতীয়বার কোনো সুযোগ নিয়ে আমরা আপাতত আমাদের সিন্ডিকেটের কথা বলবো। আমার মনে হয় সঙ্গে একটু আলোচনা করা যায় না। নাম্বার সেকেন্ড ব্যক্তিগতভাবে আমার এবং শরীফুলের পক্ষ থেকে দাবি, ওরা বলছিল ভাই এটা রিভিউ করা উচিত। আপনারা দেখবেন থার্ড একটা কোশ্চেন আপনার কাছে,
মাহবুবুর রহমান লিটু, আপনি আমি সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আপনি একটু পরে ভর্তি হয়েছেন, আমি একটু আগে ভর্তি হয়েছি। আপনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত শিশুদের স্কুল অর্কতে তাদেরকে পড়াতেন, অর্থাৎ শিক্ষার প্রতি আপনার যথেষ্ট আগ্রহ আছে। আমার প্রশ্ন, জি আপনি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন কিন্তু এই দ্বিতীয়বার ভর্তির সুযোগ ছিল, অনেকেই দিয়েছেন। আপনার কাছে প্রশ্ন, দ্বিতীয়বার ভর্তির কারণে সেই সময় শিক্ষার মান বাধাগ্রস্ত হয়েছে কিনা, আর এখন তার চেয়ে ভালো কিনা? নাম্বার ওয়ান, যেখানে শিক্ষার জন্য আপনি দলতি আমি জানি, সেখানে কেন শিক্ষা সংকোচনের বিরুদ্ধে আপনি কথা বলছেন না? আমরা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান মাননীয় উপাচার্য মহোদয় নেতৃত্বে আমরা করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে মাস্টার প্ল্যান নিজে দেখেছেন, নিজে থেকে অ্যাপ্রুভ করেছেন, সেই মাস্টার প্ল্যান যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা আপনাদের কথা দিতে পারি যে অনেক কিছু রিভিউ হবে। আমরা এখন শেষ করে দিচ্ছি। আসলে আমরা আশাবাদ শুনছি কিন্তু সমাধান পাচ্ছি না। স্যার আশা তো দেওয়াই হয়েছে। এখন কথা হচ্ছে ওনারা যে কথাগুলো বলতেছেন যে আমাদের চাপ নিতে পারবেন না, তাহলে আমরা কোথায় যাই? ওনারা তো সেটা বড় কথা না, 8টা বিভাগে তো পরীক্ষা নিচ্ছেনই, তার সাথে যদি আমাদের সেকেন্ড টাইম আমাদেরকে সুযোগ দেওয়া হয়, প্লাস ওনারা যেটা বলতেছেন যে রিসার্চের বিষয়টা রিসার্চ করা দরকার, তারপরে গিয়ে আমরা সেকেন্ড টাইম দিব, কোন আমলে দেওয়া হবে? ওনারা 8টা বিভাগে পরীক্ষা এটা কিন্তু হারুন ভাই আরেকটু করে শুনেন, একটু শুনে রাখেন। এটা 14 সাল থেকে হয়ে আসছে। ছোট ছোট আমাদের বড় ভাইরা যারা 14 সালে বন্ধ, 15 সালে ব্যাচ, প্রতিটা ব্যাচ আসে ছোটখাটো করে, তাদের কাছে সমাধান ছিল না। কিন্তু এটা এইভাবে চলবে? আমাদের কথা বলবে না নাকি বিবেচনা করার মানুষ নেই? আমরা প্রধানমন্ত্রী বরাবর প্রধানমন্ত্রীর সার্বিক খুবই ক্লিয়ার। আমার মনে হয় জাতির পিতা কন্যার কথা বলেন। আমরা জাতির পিতা কন্যাকে অনুরোধ করবো যদি এই অনুষ্ঠানটি দেখে আমাদের এই বিষয়টিতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখুক, কারণ আমরা এই সময়টাতে খুবই অসহায়। কারণ কি হচ্ছে এখানে, যেখানে আপনি বিচার করতে পারবেন না কোনটা রাইট কোনটা রং, সেখানে কোথায় মূল্যায়ন কোথায় থাকলো? আপনার উচ্চপদস্থ মানুষ আমাদের সাথে আলোচনা করেন, যেটা রায় পাবে আমি ছোট হতে পারি, আমার কথাটা সঠিক হলে আমার থেকে রায় দিতে হবে। সেটা তো বলেছেন বারবার। আমরা শেষ করে দিই প্রক্টর মহোদয়ের কাছ থেকে আশার কথা শুনতে চাই। এই তরুণদের হতাশার মধ্যে ফেলে রাখবেন না, কোন একটা আশাবাদ দিতে পারবেন আপনি? আমরা কাউকে হতাশার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাখতে আমরা করেছেন সেই মাস্টার প্ল্যান নিয়ে আমরা আশা রাখি যে সেই মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টের পরে অনেক কিছুই আমরা রিভিউ করবো। এই রিভিউ ক্ষেত্রে এই বিষয়টিও আমাদের মাঝে থাকবে। এই বলে আমি বিদায় নিতে চাচ্ছি। আমার আরেকটি শিডিউল মিটিং চলেছে আমাদের কথা বলবো। আসলে আমরা যেটা শুনলাম, আসলে উনি কোনো আশ্বাস দিতে পারছেন না, আমরা ক্লিয়ার। কিন্তু আপনাদের দাবিগুলো যৌক্তিক শরীফুল তো বললেন, আপনারা নিজেরা বললেন। আমার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষামন্ত্রী, সবার কাছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বলি যে দ্বিতীয়বার পরীক্ষা দিতে দিলে শিক্ষার মান অবনয়ন হবে বা না দিলে উন্নয়ন হবে, এটি কোনো যুক্তি হতে পারে না। শরীফুল নিজেও বলেছে এই ধরনের কোনো গবেষণা নেই। আসলে তাদেরকে বঞ্চিত করার আমি কোনো যুক্তি খুঁজে পাইনি। আমি মনে করি অবশ্যই এটি অবশ্যই বিবেচনা করবে এবং তারা আশাহত হবে না। এই তরুণরা, এই আমাদের ছোট ভাই বোনেরা যদি আশাহত হয় তাহলে আমাদের কষ্ট লাগে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ।